আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বেসিক ইংলিশের পার্ট 1 শেষ করেছি। তো পার্ট 1 এ সেন্টেন্স স্ট্রাকচারের 4টি বেসিক রুল শিখেছিলাম। কিভাবে সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে, কিভাবে সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করব, সেখানে না জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভের ব্যবহার আমরা খুব সংক্ষেপে দেখে ফেলেছিলাম, সাথে কিছু প্র্যাকটিসও আমরা করেছিলাম। তো আপনি যত নিয়ম যত রুল শেখেন না কেন, সেটি যদি সেন্টেন্সে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে আপনার রুল শিখে কোনো লাভ নেই। সোজা কথা, আপনাকে পরীক্ষাতে কোনো রুল লিখতে হবে না, আপনার সেন্টেন্স আসবে, সেটিকে আপনি যে রুলগুলি শিখেছেন সেটির আলোকে সমাধান করতে হবে। তাই যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা এই গ্রামারগুলো আপনার ভেতরে নিতে পারবেন। তো যারা পার্ট 2 আজ প্রথম দেখছেন, অর্থাৎ পার্ট 1 যারা দেখেছেন তাদেরকে আর পার্ট 1 দেখা লাগবে না, কিন্তু যারা আজ প্রথম এই ভিডিও দেখছেন, পার্ট 1 দেখেন নাই, তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব পার্ট 1 এর রুল 1 2 3 4 এই 4টি যে বেসিক রুল প্র্যাকটিস না দেখলেও চলবে, এই 4টি রুল অবশ্যই দেখে আসতে হবে। এই 4টি রুল না দেখলে আমরা পার্ট 2 এর এখানে আমরা কিছু প্র্যাকটিস করব, এগুলি আপনারা বুঝবেন না, কারণ পার্ট 2 তে আমি কোনো গ্রামার আলোচনা করব না। পার্ট 1 এ যেই গ্রামারগুলি শিখেছিলাম সেই গ্রামারের আলোকে আরো কিছু প্র্যাকটিস করব, সো দ্যাট আমরা এই রিলেটেড যে কোনো বড় বড় সেন্টেন্স আমাদের সামনে যদি আসে আমরা সেটিকে ভেঙে ভেঙে বুঝতে পারি যে এই সেন্টেন্সে আসলে কিসের ঘাটতি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি বসবে, আমরা ডিসিশনে পৌঁছে যাব। তো আমরা আপনারা সবাই যারা দেখেছেন পার্ট 1 সেখানে দেখলেন যে দেখেছেন আমরা 10টি প্র্যাকটিস করেছিলাম। আসলে আমি এত বেশি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি, একটি প্র্যাকটিস একটি প্রবলেম সমাধান করতে আমাদের একটু বেশি সময় লেগে গেছে। তাই আমি এই ভিডিওটিতে আমি চেষ্টা করব শুধুমাত্র আমাদের যে উত্তরের অপশনটি এটি কেন হলো সেটি বুঝিয়ে দেওয়ার জন্য, বাকিটা আপনারা মিলিয়ে দিবেন। তবে ক্ষেত্র বিশেষ আমি একটু একটু করে টাচ করে যাব। আর আপনাদের যদি মোর এক্সপ্লেনেশন দরকার হয় যে আমার প্রবলেম পার্ট 2 এর প্রবলেম বা প্র্যাকটিস 12 এর সমস্যা আছে বা 1 নম্বরের অপশন এ কেন হলো না, সেক্ষেত্রে আপনারা বলবেন, আমি আবার ব্যাখ্যা দিব আপনাদেরকে। ওকে, গুড লাক, আমরা শুরু করি। 11 এ বলা হচ্ছে জোসেফ পেপ ড্যাশ দ্য নিউ ইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যাল, মাথা ঠান্ডা করে ফেলেন, একদম কুল ডাউন। আমরা মজা করব, শিখব, ইংলিশ কঠিন কিছুই না, জাস্ট একটু আপনি মাথা ঠান্ডা করে আমার সাথে আগান, দেখবেন মজায় মজায় আপনি ইংলিশ শিখে গেছেন। দেখেন, জোসেফ পেপ ড্যাশ দ্য নিউ ইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যাল। এখন এখানে বলো যে ফাউন্ডিং অ্যান্ড ডাইরেক্টিং, হু ফাউন্ডেড অ্যান্ড ডাইরেক্টেড, ফাউন্ডেড অ্যান্ড ডাইরেক্টেড আমরা 5টি অপশন পাচ্ছি। আমি আনসার বললাম সি। কেন, এটা আমি ব্যাখ্যা করছি। দেখেন, জোসেফ প্যাপ এখানে সাবজেক্ট, আমরা পার্ট 1 এ এগুলি বিস্তারিত আলোচনা করেছিলাম। সাবজেক্ট আছে, এখানে কোনো ভার্ব নাই, এখানে আবার অবজেক্ট আছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমি বলেছিলাম একটি সেন্টেন্সে অবশ্যই ফাইনাইট ভার্ব লাগবে। তাই আমরা এখানে দেখলাম ফাউন্ডেড একটি ফাইনাইট ভার্ব এবং একই সাথে ডাইরেক্টেড, ফাউন্ডেড অ্যান্ড ডাইরেক্টেড এটি ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করেছে, তাই আমরা এখানে আনসার হিসেবে সি কে চুজ করব। এখন এ কে কেন নয়, দেখেন ফাউন্ডিং অ্যান্ড ডাইরেক্টিং, আমি সহজে বলি আই ফাউন্ডিং অ্যান্ড ডাইরেক্টিং হয় না, হতে পারে যে আই এম ফাউন্ডিং অ্যান্ড ডাইরেক্টিং হতে হবে, এখানে একটি অক্সিলারি ভার্ব লাগবে। পার্ট 1 দেখে আসুন। এখানে হু কেন হবে না, পার্ট 1 দেখলে আপনারা বুঝতে পারবেন। হু একটি ক্লোজ মার্কার বা কনজাংশন, যদি হু কে আমি আনতাম তাহলে আমার দুটি ভার্ব লাগবে, এগুলি পার্ট 1 আমি বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু আমাদের হাতে এখানে দুটি ভার্ব নাই, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ বসানোর জন্য আমাকে এখানে মনে করেন না যে ফাউন্ডেড এন্ড ডাইরেক্টেড এটি এখানে বসাবো আর একটা অন্য জায়গায় বসাবো, না, এখানে একটি বসাতে হবে। তো হু আনলে আমি বলেছিলাম যে এই যে এমন একটি সেন্টেন্স আমি হু আনতে পারি যে দিস দিস ইজ দ্য পারসন is my brother,
দেখেন এখানে হু এনেছি, এই যে দিস ইজ দ্য পারসন, এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ পার্ট 1 এ শিখেছি। এই প্রিন্সিপাল ক্লজের জন্য এটি সাবজেক্ট, এটি ভার্ব, এটি সাবঅর্ডিনেট ক্লজ, দেখেন তার ভার্ব হলো এটি। আর যে হুটাকে আপনি সাবজেক্টও বলতে পারেন, আবার হু বলতে পারেন, যে হু আসলে এখানে সাবজেক্ট নিয়ে একটি লিঙ্ক করেছে তার অ্যান্টিসিডেন্ট পারসনের, পারসন হচ্ছে ইজ এর সাবজেক্ট হিসেবে কাজ করেছে। তার মানে প্রিন্সিপাল ক্লজেও একটি ভার্ব আছে, সাবঅর্ডিনেট ক্লজেও একটি ভার্ব আছে। এখানে যদি আমি হু আনতাম, হু আনলে আমি প্রিন্সিপাল ক্লজের জন্য এবং সাবঅর্ডিনেট ক্লজের জন্য দুটি ভার্ব আনতে পারতাম না, কোনো অপশন ছিল না। তাই এক বাদ, দুই বাদ। এখন ইনফাউন্ডিং এন্ড ডাইরেক্টিং একই কথা, জোসেফ প্যাপ ইনফাউন্ডিং এন্ড ডাইরেক্টিং হয় না, এটিও হয় না। তাহলে আমরা বুঝে গেলাম যে ধরেন এটি আমি সুমন founded and directed New York Shakespeare Festival. Okay. 12 দেখেন নর্দার্ন ক্যালিফোর্নিয়া, এই অংশটি দেখেন আমি প্রথম ভিডিওতে শিখেছিলাম অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি বিস্তারিত ওখানে বলা আছে, তো এই অংশটা আমরা মনে মনে বাদ দিয়ে দিই যদি, তাহলে আসবে নর্দার্ন ক্যালিফোর্নিয়া ড্যাশ এ ভেরি টেম্পারেট ক্লাইমেট। এই অংশটি আপনাকে বিভ্রান্ত করার জন্য দিয়েছে, এটির ব্যাখ্যা আছে। তো এখন নর্দার্ন ক্যালিফোর্নিয়া ইজ এ ভেরি টেম্পারেট ক্লাইমেট নাকি হ্যাজ এ ভেরি টেম্পারেট ক্লাইমেট, আপনি যদি চিন্তা করেন বাংলাদেশ ইজ এ টেম্পারেট ক্লাইমেট নাকি বাংলাদেশ হ্যাজ এ টেম্পারেট ক্লাইমেট, ডেফিনেটলি আনসার হবে ডি। আর আদার অপশন গুলি এখানে হবে না। আচ্ছা 13তে আসি, ড্যাশ ইজ হেল্পিং to break new ground in drug research. Dash is helping, এই is helping কিন্তু এখানে ফাইনাইট ভার্ব, আপনারা শিখে ফেলেছেন অলরেডি প্রথম ক্লাসে। is helping ফাইনাইট ভার্ব, তার একটি সাবজেক্ট লাগবে। সাবজেক্ট দেখি খুঁজে পাওয়া যায় কি, কম্পিউটার্স আর বিং ইউজড। দেখেন এই অপশন যদি নিয়ে, এটি সাবজেক্ট, এটি ভার্ব, এটি ভার্ব। ইফ ইজ হেল্পিং কোনো ম্যাচিংই হয় না। দ্য ইনক্রিজিং ইউজ অফ কম্পিউটার, আমি বলছি এটি আমাদের আনসার হবে। কেন হবে, আমার এই যে ইজ হেল্পিং তার জন্য একটি ভার্ব লাগবে, এখানে কোনো ক্লজ মার্কার বা কনজাংশন নাই, সেকেন্ড অংশে ক্লজ মার্কার বা কনজাংশন নাই, কোনো ভার্বও লাগবে না। সো এই অংশটা আমরা বললাম দ্য ইনক্রিজিং ইউজ অফ দ্য কম্পিউটার, এটি হচ্ছে সাবজেক্ট, ইজ হেল্পিং টু ব্রেক নিউ গ্রাউন্ডস ইন ড্রাগ রিসার্চ। ইফ এখানে আসবে না, কারণ ইফ আসলে এটি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। ডি কম্পিউটার্স আর বিং ইউজড, এটিও আসবে না। আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব, যারা 1 নাম্বার ভিডিও দেখেন নাই তারা দয়া করে এই ভিডিওটি দেখবেন না, কারণ বারবার এক কথা যদি বলি যে এটি প্রথম ভিডিওতে আলোচনা করা আছে, সেটা আপনাদের শুনতে ভালো লাগবে না। তাই আমি কাইন্ডলি বলবো, যারা 1 নাম্বার ভিডিওর রুলস গুলো দেখেন না, এটি যদি দেখতে চান তাহলে ওটি দেখে আসুন। ওকে। 14 বলা হচ্ছে অ্যান এলিফ্যান্ট এখানে সাবজেক্ট ড্যাশ ভিগোরাসলি হোয়েন ইট ইজ, দেখেন এটি কিন্তু ক্লোজ মার্কার। এই যে ক্লোজ মার্কার মানে কি, এটি সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের জন্য সাবজেক্ট এবং ভার্ব লাগে। দেখেন ইট ইজ সাবজেক্ট আছে, ভার্ব আছে, সো এটি নিয়ে আমার কোনো টেনশন নাই। এখন এই প্রিন্সিপাল ক্লজ, এখানে সাবজেক্ট আছে, ভার্ব নাই, একটি ভার্ব আমাকে আনতে হবে। কি ভার্ব লাগবে, ফাইনাইট ভার্ব। এখন দেখেন তাহলে অ্যান এলিফ্যান্ট ফ্ল্যাপস, অ্যান এলিফ্যান্ট সরাসরি সাবজেক্ট ছিল, সাবজেক্টের পর ভাব হচ্ছে ফ্ল্যাপস ইটস ইয়ার্স, তার কানকে ফ্ল্যাপ করে ভিগোরাসলি when it is overheated, যখন অত্যাধিক গরম তাকে দেওয়া হয়। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অংশটি দেখেন অক্সিলারি সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্ট এন্ড ভার্ব। তো এখানে এক কেন হবে না, ফ্ল্যাপিং হয় না, অ্যান এলিফ্যান্ট ফ্ল্যাপিং হয় না, কারণ আই গোয়িং টু স্কুল হয় না, আই অ্যাম গোয়িং টু হয়, বারবার বলছি। এরপরে অ্যান এলিফ্যান্ট ইটস ইয়ার্স ফ্ল্যাপ হয় না, অ্যান এলিফ্যান্ট নিজেই সাবজেক্টের পরে আবার ইটস আসবে না। অ্যান এলিফ্যান্ট ইয়ার্স ফ্ল্যাপস কোনো অর্থই আসে না, আমাদের অর্থ এটি আসে অ্যান এলিফ্যান্ট সাবজেক্ট, তারপর একটি ভার্ব লিখবে ফ্ল্যাপস। হ্যাঁ। 15 cold temperature, short growing seasons and heavy snows। দেখেন যখন একটি জিনিস এখানে একটু বলে রাখি, ধরেন
যদি নাম বলি টম, জেরি অ্যান্ড মি, না আই হয় সাবজেক্ট হিসেবে, টম একটু পরে শেখো, আরেকটি নামই দিই টম, জেরি অ্যান্ড ধরুন বব ইজ ডান্সিং, ইজ ডান্সিং অবলিক আর ডান্সিং, কোনটি হবে বলুন? টম, জেরি অ্যান্ড বব, তিনজন এখানে। তো আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। সো আমার এখানে আনসার হচ্ছে, আনসার কি আর। এখন এখানে যদি এম ইজ আর না থাকতো, ধরুন অন্য কোনো ভার্ব থাকতো, টম, জেরি অ্যান্ড বব, হ্যাঁ, এখন এটিকে আমরা যদি এভাবে বানাতাম ডু অথবা ডাজ অথবা ডিসাইড নাকি ডিসাইডস, ধরুন টম, এখানে আমি চলে আসি, টম, জেরি অ্যান্ড বব, DECI ডিসাইডস, কোনটি হতো বলুন তো? একই সেন্টেন্স বললাম, টম, জেরি অ্যান্ড বব, এই যে তিনটি, অর্থাৎ এটি প্লুরাল যখন হয়, প্লুরাল হলে ভার্ব হয় কি সাবজেক্ট, যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল, তার মানে এর সাথে এস বা ইয়েস যোগ হবে না, এক্ষেত্রে আনসার হতো কোনটি? সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। দেখেন সাবজেক্ট প্লুরাল, এখানে সাবজেক্ট প্লুরাল আছে তাই ভার্ব প্লুরাল হলো, আর দ্বারা বুঝালাম। এখন ভার্ব প্লুরাল হলো এখানে কিভাবে, এস বা ইয়েস থাকলে কিন্তু সিঙ্গুলার, মনে রাখবেন। যেমন হি ডিসাইডস, হি, হি যদি থাকে তাহলে হতো ডিসাইডস। এখন এরা তিনজন আছে, হ্যাঁ, অথবা যদি বলতাম যে দে ডিসাইড নাকি দে ডিসাইডস, তাহলে হতো কি দে ডিসাইড, কি হতো দে ডিসাইড, হি ডিসাইডস। ঠিক তেমন এখানে তিনটি প্লুরাল, এ কারণে হতো ডিসাইড। এটি কেন বুঝালাম, দেখেন কোল্ড টেম্পারেচার একটি বিষয়, শর্ট গ্রোয়িং সিজনস একটি বিষয়, এন্ড হেভি স্নো একটি বিষয়, তার মানে এটি প্লুরাল হয়ে গেল। প্লুরাল হওয়ার কারণে এখানে প্রিভেন্টস হয়নি, কিন্তু খেয়াল করেন এখানে কিন্তু আমি এই সেন্টেন্সটাকে আরেকটি জিনিস শিখেছি, প্রিভেন্টস হয়নি, হলো কি প্রিভেন্ট। কেন প্রিভেন্ট হলো, এই যে ডিসাইড যে কারণে হলো, আমি বললাম দে ডিসাইড নাকি ডিসাইডস, দে ডিসাইড, ঠিক তেমনি এটি প্লুরাল, তাই এখানে হয়েছে প্রিভেন্ট। আচ্ছা, আমাদের এখন যেটি খুঁজে বের করতে হবে, কোল্ড টেম্পারেচার, শর্ট গ্রোয়িং সিজনস এন্ড হেভি স্নোফল প্রিভেন্ট, কি প্রিভেন্ট করে, এটি কিন্তু প্রিভেন্ট একটি ভার্ব, হ্যাঁ, ভার্ব আমরা পেয়ে গেছি, সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। এখন বাকি আর কি আছে দেখি, কি প্রিভেন্ট করে, গ্রো ট্রিস, দ্য গ্রোথ অফ ট্রিস, ট্রিস আর গ্রোয়িং এন্ড দ্য গ্রোথ অফ ট্রিস দ্যাট গ্রোয়িং, এটি তো হবেই না, বোঝা যাচ্ছে ক্লোজ মার্ক কনজাংশন আনার কোনো উপায় নাই। প্রিভেন্ট, প্রিভেন্ট দ্য গ্রোথ অফ ট্রিস, তাই না, প্রিভেন্ট। দেখেন ভার্বের অবজেক্ট হিসাবে নাউন হয়, সাবজেক্ট হিসাবেও নাউন হয়। আমি গত মানে ভিডিওতে দেখিয়েছি, দ্য গার্ল ইজ ডান্সিং যদি বলি তাহলে দ্য গার্ল হচ্ছে নাউন, আবার আমি যদি বলি আই লাভ দ্য গার্ল, আই লাভ, লাভ হচ্ছে ভার্ব, অবজেক্ট হিসেবে দ্য গার্ল নাউন। তাহলে সাবজেক্ট হিসেবেও নাউন বসে, অবজেক্ট হিসেবেও নাউন বসে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দেখবো দা এবং অফের মাঝে একটি নাউন বসাতে হয়, এই যে এখানে দেখুন দা এবং অফের মাঝে, এই প্রিভেন্টের অবজেক্ট হিসেবে আমরা একটি নাউন বসাবো, এই কারণে দ্য গ্রোথ অফ ট্রিস আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, 16 নম্বরে আসি, দ্য হাওয়াইয়ান অ্যালফাবেট, দেখেন এখানে কিন্তু আবার একটা অ্যাপোজিটিভ চলে আসছে, অ্যাপোজিটিভের ব্যাপারটা দেখে নেবেন। তো এই অ্যাপোজিটিভ আমরা মনে মনে বাদ দিয়ে দিব, সেন্টেন্স সহজ হয়ে যাবে। দ্য হাওয়াইয়ান অ্যালফাবেট ড্যাশ অ্যান্ড অনলি 7 কনসোনেন্টস, তার মানে এই অ্যালফাবেটের কিছু একটা আছে সেটা বোঝাচ্ছে। দ্য হাওয়াইয়ান অ্যালফাবেট কনসিস্ট অফ 5 ভাওয়েলস, এটা গঠিত, এক কথায় দেখেন এই অ্যালফাবেটটি কনসিস্ট অফ, অ্যালফাবেট কি সিঙ্গুলার, তাই না, অ্যালফাবেট, এখানে অ্যালফাবেটস নাই কিন্তু অ্যালফাবেট, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে অ্যালফাবেট কনসিস্ট অফ 5 ভাওয়েলস এন্ড অনলি 5টি ভাওয়েল আছে এন্ড অনলি 7 কনসোনেন্টস আছে। এখানে অন্য অপশন গুলো কেন হবে না আপনারা একটু চিন্তা করেন, যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করবেন। আচ্ছা, 17 ওয়ার্কিং লাইক এ টেলিস্কোপ, দেখেন এটি একটি ফ্রেজ, এর মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই। ওয়ার্কিং লাইক এ টেলিস্কোপ, এর মধ্যে একটি নন ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট ভার্ব কিভাবে হলো আপনারা অলরেডি শিখে ফেলেছেন প্রথম ক্লাসে।
তো ওয়ার্কিং লাইক এ টেলিস্কোপ, এটি আপনাকে একটি কন্ডিশন বোঝানোর জন্য, আপনাকে একটি ধারণা দেওয়ার জন্য বলছে। এটি একটি ফ্রেজ যার মধ্যে আপনার কোনো ফাইনাইট ভার্ব নাই, এটি সেন্টেন্সের প্রভাব ফেলবে না। এখন পরের অংশ আমরা দেখব। ড্যাশ, এটিকে আপনারা একটা পজিটিভও ধরতে পারেন, একটি তথ্য দিয়ে রাখছে। ড্যাশ দ্য সাইজ অফ অবজেক্টস এট গ্রেট ডিস্টেন্স। এখন দেখেন, যেহেতু এই অংশ আমরা কনসিডার করবো না, এটি আসলে কোনো সাবঅর্ডিনেট ক্লজও না, প্রিন্সিপাল ক্লজও না, এটি একটি ফ্রেজ, একটি বাদ। এখান থেকে দেখবো, এখানে এ টেলিফটো লেন্স ম্যাগনিফাইস। এই টেলিফটো লেন্স হচ্ছে, এই লেন্স পর্যন্ত এটি হচ্ছে সাবজেক্ট। যেহেতু এ টেলিফটো লেন্স বলছে, এটি সিঙ্গুলার, তো সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বা ই এস যুক্ত হয়। এই টেলিফটো লেন্স ম্যাগনিফাইস দ্য সাইজ অফ অবজেক্টস অ্যাট গ্রেট ডিস্টেন্স। দেখেন, এখানে আমার সাবজেক্ট হিসেবে একটি লেন্স পেলাম এবং তার ভার্বই একই সাথে আছে অপশনের সাথে, আর বাকি অংশ অবজেক্ট। এখানে কেন ক্লোজ মার্কার আনলাম না, আপনারা শুরু থেকে ভিডিওগুলো দেখবেন, বুঝে যাবেন। একটি ক্লোজ মার্কার, একটি ক্লোজ মার্কার থাকলে দুটি ভার্ব লাগে, দুটি ভার্বের কোনো অপশন নাই। অপশনগুলি আশা করি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, নাম্বার 18। ইন 1938, যখন একটি পাস্ট তারিখ থাকবে, মনে রাখবেন আজ থেকে সারা জীবন। যদি অতীতের কোনো সাল উল্লেখ থাকে তাহলে ধরে নেবেন এটি পাস্ট টেন্সের কোনো ঘটনা বলছে, তো ভার্বটি পাস্ট ফর্মেই হবে। আমরা সিকোয়েন্স অফ টেন্স যখন শিখবো তখন আমি এটি বিস্তারিত আলোচনা করব। ইন 1938 পার্ল এসবার্গ বিকেম, দেখেন এখানে কিন্তু বিকেম হলো, কেন বিকেম হলো, এখানে 1938 সালের কথা বলছে, এই কারণে বিকাম, বিকেম, বিকেম, তাই না, বিকাম। এটি পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। তাহলে ইন 1938 পার্ল এসবার্গ became the first American women to receive the Nobel Prize, তো নোবেল প্রাইজ, সরি নোবেল না, এখানে আমি তো প্রথম ভিডিওতে আসলে নোবেল ম্যান থেকে নোভেল এবং নোবেল একটি দুটি ভিন্ন জিনিস। হ্যাঁ, প্রথম ভিডিওতে আমি একটি জায়গায় মিস স্পেলিং করে ফেলেছিলাম, এখানে নোবেল প্রাইজ লিখে ফেলেছিলাম, আসলে হবে নোবেল প্রাইজ। নোবেল একজন ব্যক্তির নাম, হ্যাঁ, নোবেলের ইতিহাস জানেন। তো সেটি বিষয় না, বিষয় হচ্ছে যে পার্ল এসবার্গ বিকেম, দেখেন এটি একটি ফাইনাইট ভার্ব আছে, তো একটি সেন্টেন্সে, তার মানে একটি প্রিন্সিপাল ক্লজ, একটি ফাইনাইট ভার্ব বলবে। আর যদি কোনো ভার্ব দরকার হয় সেক্ষেত্রে আমরা নন ফাইনাইট আনতে পারবো। তো নন ফাইনাইট ভার্ব কি আছে, আমরা জানি ইনফিনিটিভ দ্বারা নন ফাইনাইট গঠিত হয়, তাই আমরা এখানে কি করেছি, টু রিসিভ করেছি। 19 টিপিক্যালি আপনাকে আরো একটি ওয়ার্ড ফ্রেজ দিয়ে দিল। হ্যাঁ, একটি ওয়ার্ড ফ্রেজ, এটি আপনাকে নর্মালি পরীক্ষার্থীকে একটু ভয় দেখানোর জন্য, একটু চমকে দেওয়ার জন্য, একটু বিভ্রান্ত করার জন্য এই ধরনের সেন্টেন্সে এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। টিপিক্যালি বললাম, নো ম্যাটার, এটাকে আপনি গণনার বাইরে রাখেন। এখন আপনি দেখেন আসলে এটি কোনো ক্লজও না, এটি একটি ফ্রেজ, তো ফ্রেজে ভার্ব আছে কিনা এটা আপনার দেখতে হবে না। বাকি অংশটি আমাদের প্রিন্সিপাল ক্লজ, যেহেতু কোনো ক্লজ মার্কার নাই। তো এই প্রিন্সিপাল ক্লজে আমাকে কি নিশ্চিত করতে হবে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। তো দেখি, টিপিক্যালি ওয়াইল্ড ভায়োলেটস গ্রো, ওয়াইল্ড ভায়োলেটস গ্রোথ হয় না, গ্রোথ একটি নাউন, হ্যাঁ, গোয়িং হয় না। আচ্ছা, আনসার হচ্ছে ওয়াইল্ড ভায়োলেটস গ্রোথ। এই যে ওয়াইল্ড ভায়োলেটস, একটি ফুল, তাই না, একটি বন্য ফুলের কথা বলা হচ্ছে, এটি দ্বারা প্লুরাল, হ্যাঁ, ভায়োলেটস হচ্ছে প্লুরাল, এ কারণে এর সাথে এস বা ইয়ে যুক্ত হয়নি। হোয়াইট ভায়োলেট গ্রো করে ইন, এই যে বাকি যে অংশটি দেখেন, এর ভেতরে কোনো ক্লজ মার্কার কনজাংশন না, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু আপনি একটি সাবজেক্ট খুঁজবেন এই অংশে, একটি ভার্ব। তো এই অপশনে আপনি কি পেলেন, সাবজেক্ট পেলেন এবং ভার্ব পেয়ে গেলেন, ব্যাস এটি হলো আপনার আনসার। 20 এ গ্রাস ইটিং রিভার জুয়েলিং ম্যামাল দ্য হিপোপটামাস। এই অংশটি কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে বিভ্রান্ত করার জন্য দিয়েছে। এটি
এটি একটি ফ্রেজ বলা যায়, এটি একটি অ্যাপোজিটিভও বলা যায়। এই হিপোটামাস সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। হ্যাঁ, সে গ্রাস ইটিং, তার মানে ঘাস খাওয়া, রিভার ডুয়েলিং একটি ম্যামাল, এর এই হিপোটামাসের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে উল্লেখ করেছে। আপনি এই অংশটা মনে মনে বাদ দিয়ে দেন। দ্য হিপোটামাস ড্যাশ টু দ্য পিগ। তো এই হিপোটামাস দেখেন, দ্য হিপোটামাস সাবজেক্ট, এখানে ভার্ব, এখানে অবজেক্ট আনবো। দ্য হিপোটামাস বিং রিলেটেড, ইজ রিলেটেড কোনো কিছুর সাথে রিলেটেড। আই এম রিলেটেড টু দিস অর্গানাইজেশন, ইউ আর রিলেটেড টু দিস অর্গানাইজেশন, ইট ইজ রিলেটেড টু মি। ওকে, প্যাসিভ ভয়েস করা হয়েছে। কোনো কিছু যদি নিজে না অন্যের মাধ্যমে অন্য কোনো কিছুর সাথে রিলেটেড থাকে তাহলে আমরা সেখানে প্যাসিভ করব। আচ্ছা, 21 এ বলা হচ্ছে উড্রো উইলসন ড্যাশ এজ এ গভর্নর অফ নিউ জার্সি বিফোর। দেখেন এটি কিন্তু একটি ক্লজ মার্কার বা কনজাংশন। তার মানে কিন্তু এই পরের অংশ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা একটু দেখে আসবো সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্ট ভার্ব আছে কি। বিফোর হি ওয়াজ ইলেক্টেড, দেখেন এই যে হি ওয়াজ ইলেক্টেড এই অংশটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজের কি পেয়ে গেলাম, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম। এই অংশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তাহলে কি প্রথম অংশ হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, এখানে সাবজেক্ট এবং ভার্ব আমাকে নিশ্চিত করতে হবে, যেহেতু এটি অতীতের একটি তারিখ আছে, দেখেন 1982। সো এখানে এমন একটি ভার্ব আসবে যেটি পাস্ট ফর্মে থাকবে। উড্রো উইলসন ড্যাশ, আপনারাই বলবেন, সার্ভড, এই যে আনসার ডি, সার্ভড, সার্ভ করেছিলেন এজ এ গভর্নর অফ নিউ জার্সি। ওকে, ঠিক আছে, আগাই। 22 ড্যাশ ফিশেস, মানে ফিশিং করে যেটা, হ্যাঁ, fishes in the Great Lake, Salt Lake, but its water do contain small green shrimp. Shrimp মানে আপনারা জানেন। তো সেন্টেন্স কমপ্লিশনে এত আসলে আপনার মিনিং এর উপরে জোর দেওয়ার দরকার নেই, তাহলে হয়তো আপনার মাথার ভিতরে একটি জিনিস ঢুকে যেতে পারে যে আমি অর্থ জানি না, এটা আমি পারবো না। না, আপনি যদি গ্রামার জানেন আপনার কোনো অর্থে আটকাতে পারবে না। দেখেন ড্যাশ ফিশেস, তার মানে দেয়ার আর, আমি যদি এটি বলি দেয়ার আর নো ফিশ, তো ফিশ হচ্ছে সিঙ্গুলার, এখানে নো ফিশ বলা হচ্ছে কোনো মাছ নাই, এটিকে প্লুরাল করা হয়েছে, এসবিএস যোগ করা হয়েছে। দেয়ার আর নো সাবজেক্ট ভার্ব ইন দ্য গ্রেট লেক, বাট এটি কিন্তু একটি ক্লজ মার্কার বা কনজাংশন। এই যে বাট এটি, তার মানে এই অংশের জন্য আমার সাবজেক্ট ভার্ব লাগবে। এটি হচ্ছে ইট, ইটস ওয়াটার, এর পানি, সাবজেক্ট ডু কন্টেন, এই যে কন্টেন, ডু কন্টেন এই অংশটি হচ্ছে ভার্ব। দ্বিতীয় অংশে সাবজেক্ট ভার্ব আছে, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের, হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম। আমাকে এখন প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ভার্ব নিশ্চিত করতে হবে। তো মিনিংফুল একটি আপনার সাবজেক্ট ভার্ব হচ্ছে এখানে দেয়ার, আর এটি সাবজেক্ট, আর হচ্ছে আমাদের ভার্ব। আপনারা জানেন আমি যার অজার এগুলি আসলে অক্সিলারি ভার্ব, তাই না, কিন্তু এগুলি মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। যেমন আই অ্যাম রিডিং, আমি যদি বলি অ্যাম আই অ্যাম রিডিং, এখানে হচ্ছে অ্যাম অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এখন যদি আপনাকে বলা হয় আই অ্যাম স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, এটি কিন্তু এখন আমাদের মেইন ভার্ব, তাই না। তো এই যে আর, এই আর এখানে অক্সিলারি হিসেবে ইউজ হয়নি, এটি আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করছে। তো এইভাবে আসলে সেন্টেন্স ভাঙতে ভাঙতে আমরা কিন্তু সামনে আরো অনেক গ্রামার শিখবো। আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছি যে ইংলিশ একটি প্যাকেজ, এই যে প্যাকেজ, ইংলিশের কোনো শর্টকাট নেই, এই প্যাকেজ আপনাদেরকে কমপ্লিট করতে হবে, এর প্র্যাকটিস গুলি আপনাদেরকে ভালোভাবে করতে হবে। যদি করতে পারেন, যদি আপনাদের ধৈর্য থাকে, তাহলে আশা করি আপনি ইংলিশ মাস্টার হয়ে যাবেন, একসময় আপনি ইংলিশ অন্য কাউকে শেখাবেন আশা করি। তো আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম। 23 masquerades generally ড্যাশ, এটি হচ্ছে আপনার এস বাই এস আছে, এটি প্লুরাল বোঝাচ্ছে। তো masquerades জেনারেলি স্টে, সাবজেক্ট যখন প্লুরাল হয় ভার্ব হয় প্লুরাল, তাই না, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, ভার্ব প্লুরাল মানে তার সাথে এস বাই এস থাকবে না। আবারও বলছি, সাবজেক্ট প্লুরাল হলে এস বাই এস থাকবে না। তো এটির কারণে আমরা এখানে কি করলাম, স্টে
ক্লোজ টু দ্য এজ অফ ডট হোয়ার, এই যে দেখেন এটি একটি কিন্তু আমার কি ক্লজ মার্কার। এই ক্লজ মার্কারের কারণে এটি আমাদের হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের জন্য আমরা সাবজেক্ট ভার্ব দেখে আসি আছে কি, দেয়ার ফেভারিট প্ল্যান্ট ফুড গ্রো। এই যে তাদের ফেভারিট প্ল্যান্ট ফুডস সাবজেক্ট গ্রো, এটি হচ্ছে দ্বিতীয় অংশের ভার্ব। এটি হচ্ছে গ্রো দ্বিতীয় অংশের ভার্ব। তো এই যে ফুডস, এখানে ডিফারেন্ট টাইপস এর ফুডস, যখন ফুড কিন্তু একটি আনকাউন্টেবল নাউন, কিন্তু যদি এর সাথে এস বা এর যোগ হয় তখন বিভিন্ন ধরনের খাবার বোঝায়। হ্যাঁ, এটি প্লুরাল হতে পারে। তো এই ফুডস দেখেন এই জন্য এর সাথে এস বা এর যোগ হয়নি, বিভিন্ন ধরনের খাবার গ্রো প্লেন্টিফুলি। তার মানে এখানে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটি নিয়ে টেনশন নাই। আমাকে টেনশন করতে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ নিয়ে। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আছে, ভার্ব নিয়ে আমরা একটি ভার্ব নিয়ে নিলাম। 24, nearly every aspect of economic life is affected by, দেখেন nearly every aspect of economic life is affected, আমরা কিন্তু অলরেডি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেয়ে গিয়েছি। affected by একটি অবজেক্ট লাগবে, কি দ্বারা affected হয়, by seasonal, by seasonal variations। দেখেন by seasonal variation, seasonal variation দ্বারা ইকোনমিক লাইফ কি হয়, এভরি পার্ট অফ ইকোনমিক লাইফ এটি এফেক্টেড হয়। এখন এখানে কেন ক্লজ মার্কার বা অন্য অপশন আসবে না, আপনারা আশা করি এটি বুঝবেন। 25, সোশ্যাল রিফর্মার জেন অ্যাডামস। সোশ্যাল রিফর্মার, এই যে সোশ্যাল রিফর্মার জেন অ্যাডামস সম্পর্কে যখন কোনো তথ্য দেওয়া হয়, সেটিকে আমি বলেছিলাম কোনো ব্যক্তি সম্পর্কে তথ্য দিলে সেটি অ্যাডজেক্টিভ হয় বা অ্যাপোজিটিভ। যখন সেটি বড় একটি ফ্রেজে পরিণত হয় সেটিকে অ্যাপোজিটিভ বলি। তো আমরা তার সম্পর্কে যে তথ্য দিচ্ছি আপাতত মাথা থেকে বাদ দিয়ে দিই, আমরা জাস্ট রাখি হচ্ছে জেন অ্যাডামস একজন ব্যক্তি। একজন ব্যক্তি, তার নামের শেষে এস বা ইয়েস থাক, কিন্তু তিনি একজন ব্যক্তি। অ্যাডামস ড্যাশ এ প্রমিনেন্ট রোল, তিনি, দেখেন আমি বলেছিলাম যে অতীতের যদি কোনো সাল উল্লেখ থাকে সেটি পাস্ট টেন্স হয়। তো জন অ্যাডামস কি করেছিল, প্লেড আ প্রমিনেন্ট রোল ইন দ্য ফরমেশন অফ ন্যাশনাল প্রোগ্রেসিভ পার্টি ইন 1912। 1992 সালে তিনি একটি প্রমিনেন্ট রোল প্লে করেছিলেন। তো এটি এখানে আশা করি আপনারা বুঝতে পারবেন। এই অপশনগুলি আপনারা দেখেন, আমার পূর্বের কথাগুলির সাথে একটু মিলিয়ে নিন, আপনি সহজে বুঝতে পারবেন। এটি নন ফাইনাইট ভার্ব, এটি নন ফাইনাইট ভার্ব, এখানে ভুল আছে, ক্লজ মার্কার আসবে না। আসলে আরেকটি ভার্ব লাগতো, সেটা আমার হাতে নাই। এটিও ক্লজ মার্কার আসবে না, আমার দুটি ভার্ব নাই। এই কথাগুলি আমি অনেকবারই বলেছি আপনাদেরকে। ওকে, এরপর আসলে এভাবে ভেঙে ভেঙে সেন্টেন্স বোঝানো বেশ ধৈর্যের ব্যাপার। তো আমি আপনাদেরকে ব্যাখ্যা করে যাচ্ছি, যেহেতু এটি আমি একরকম আমার প্যাশন হিসেবেই নিয়েছি। আমি বাংলাদেশ সিভিল সার্ভিসে আছি, বিসিএস ক্যাডার আমি একজন। তো আমার আসলে তো এটি আপনাকে বুঝিয়ে আমি যে খুব বেশি আমার ফিনান্সিয়াল কোনো ইন্টারেস্ট আছে বা বেনিফিট আছে এমন না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমাকে, আমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্লাস নিতাম এবং সাইপ্রাসে আমি যখন বিসিএস ব্যাংক জবের ইংলিশ ক্লাসগুলো নিতাম, আমার অনেক স্টুডেন্ট সারা বাংলাদেশ ব্যাপী যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে এখন বিভিন্ন জব মার্কেটে তারা কেউ জবের জন্য ফাইট করছে, কেউ জবে অলরেডি ইনভলভ হয়ে গেছে। আর কিছু উদীয়মান স্টুডেন্ট আছে, তারা যখন বলে যে স্যার ইংলিশের প্রবলেমের কারণে আমি এগোতে পারছি না, ইংলিশ আমি আসলে অ্যাপ্লাই করতে পারছি না, সেন্টেন্সে রুল শিখতেছি কিন্তু সেন্টেন্স অ্যাপ্লাই করতে পারতেছি না, তখন আমার কেন জানি মনে হলো আচ্ছা আমি খুব বেশি সময় পাই না, সারাদিন খুব ব্যস্ত থাকি, কিন্তু ফাঁকে ফাঁকে এই ব্যস্ততার মাঝে আমি যদি সেন্টেন্সে কিভাবে ইউজ করতে হয় আমি যতটুকু জানি, আমি হয়তো বেশি জানি না, আমি নগণ্য একজন মানুষ, হয়তো বেশি জানি না, কিন্তু যতটুকু জানি কতটুকু যদি আপনাদেরকে শেখাতে পারি হয়তো আপনারা উপকৃত হবেন। আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, আমাদের সময় আমি বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট ছিলাম মার্কেটিং এর, অ্যাডমিশন টেস্টে আমাদের সময় 25টি কোশ্চেন হতো। তো 25টি কোশ্চেনের মধ্যে আমি আলহামদুলিল্লাহ 22টি কোশ্চেনের আনসার করতে পেরেছিলাম, যেখানে আসলে সি ইউনিটে পাস করাই কঠিন। তো তখন থেকে আমি ইউনিটে ক্লাস নিয়েছি, এরপরে
আপনার আইকনে ক্লাস নিয়েছি, সর্বশেষ আমি ক্লাস নিতাম সাইফুডসে। তো সাইফুডসে আমি তারপরে যখন বিসিএস আমি জয়েন করি, তখন আসলে এই কোচিংগুলির সাথে ওইভাবে আর আমার রিলেশন রাখাটা পসিবল হয়নি, কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। তো ঠিক আছে, আমি বেশি কথা বলতে চাই না, আমি জাস্ট আমি আমার ব্যস্ততার মাঝে একটু একটু করে আপনাদেরকে, আমি যতটুকু জানি, আমি বেশি জানি না, যতটুকু জানি আপনাদেরকে একটু শেখাচ্ছি। যদি আপনারা শিখতে পারেন তাহলে আমি আমার একটি ভালো লাগা কাজ করবে। এবং আরো একটু বলতে চাই, আমি এর পাশাপাশি ইংলিশ টোটাল প্যাকেজটা যখন আপনাদের দিয়ে ফেলবো, তখন আমি বিসিএস এর টোটাল সিলেবাস, অর্থাৎ জেনারেল নলেজ, বাংলা, সায়েন্স, কম্পিউটার, হ্যাঁ, এই যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্টের সম্পর্কে আমি কিছু আলোচনা আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করবো। তো আপনাদের ভালোবাসা চাই, আপনারা উপকৃত হন, আপনারা সামনে এগিয়ে যান। আপনাদের ক্যারিয়ারে যদি ন্যূনতম, একদম ন্যূনতম একটু অবদান রাখতে পারি, সেটি হচ্ছে আমার জন্য বড় পাওয়া হবে। ঠিক আছে, তো দেখেন এখানে বলা হচ্ছে 26, দ্য সিটি অফ মন্ট্রিল, এটি হচ্ছে আমার ভার্ব। সাবজেক্ট দ্য সিটি অফ মন্ট্রিল, যদি বলতাম দ্য সিটি অফ ঢাকা, ঠিক আছে, ড্যাশ ওভার 70 স্কয়ার মাইলস। তো এখানে কিন্তু যেহেতু কোনো ক্লজ মার্কার কনজাংশন কিছু নাই, তার মানে একটি সেন্টেন্স, একটি প্রিন্সিপাল ক্লজ আছে, একটি প্রিন্সিপাল ক্লজ মানে একটি ভার্ব। তো আমাকে একটি ভার্ব খুঁজতে হবে। এটি যেহেতু দ্য সিটি অফ ঢাকা বা সিটি অফ মন্ট্রিল একটি সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হবে, তাই এখানে আমরা আনসার নিব এটি। আমরা দ্যাট নিব না, দ্যাট নিলে আমার দুইটা সেন্টেন্স হয়ে যেত, দুটি ভার্ব লাগতো। কভারিং হয় না বলেছি, ইজ কভার্ড যদি বলতাম, দ্য সিটি অফ মন্ট্রিল ইজ কভার্ড, কি দ্বারা কভার্ড? উইথ ক্লাউড। কোনো কিছু দ্বারা যদি কভার্ড হতো, ঢাকা হতো, প্যাসিভ হতো, তাহলে আমরা এটি চিন্তা করতাম, কিন্তু না, এখানে অর্থ হচ্ছে, বলা হচ্ছে এই মন্ট্রিল সিটির আয়তন সম্পর্কে বলা হচ্ছে, তাই আমাদের আনসার হবে এ। 27 বলা হচ্ছে ইমপ্রেশনিস্ট আর্টিস্ট ট্রাইড। দেখুন এই অংশটি হচ্ছে আমার সাবজেক্ট, আর্টিস্ট পর্যন্ত আমার সাবজেক্ট। তারপরে কিন্তু অলরেডি আমি ভার্ব পেয়ে গিয়েছি ট্রাইড। যেমন আমি যদি এখানে এই বলতাম হি ট্রাইড টু গেট এ জব, হি ট্রাইড টু গেট এ জব, ঠিক এভাবে চিন্তা করুন। ইমপ্রেশনিস্ট আর্টিস্ট ট্রাইড টু ক্যাপচার, এখানে কোনো অক্সিলারি ভার্ব আসবে, সরি, কোনো ক্লোজ মার্কার কনজাংশন আসবে না, কোনো নন ফাইনাইট ভার্ব লাগবে আমার একটা, কারণ এখানে ফাইনাইট ভার্ব আছে, একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব হতে পারে, আর প্রয়োজনে আমরা একাধিক নন ফাইনাইট ভার্ব আনতে পারি। যেহেতু আমরা ট্রাইড ফাইনাইট ভার্ব পেয়ে গিয়েছি, তাই অ্যাপ্রোপ্রিয়েট টে, টে যখন কোনো মিনিং আনতে চাই তখন আমরা টু ইউজ করি, ইনফিনিটিভ ইউজ করি, তাই আমরা আনসার নিব এ। আচ্ছা, 28, থিওরিটিক্যাল প্রডিউসার, একজনের নাম বলা হচ্ছে, ধরুন আপনি নামটি পড়তে পারলেন না, একটা দাঁত ভাঙা নাম, আপনার পড়তে খুব কষ্ট হচ্ছে, আপনি এবিসিডি পড়ে নেন। থিওরিটিক্যাল প্রডিউসার, ধরেন টম। আপনি এভাবে কোশ্চেন নিলে মাথার ভেতর আপনার কোশ্চেন দেখবেন পড়তে সহজ হয়ে গেছে, আনসার করতেও সহজ হয়ে গেছে। ড্যাশ দ্য এস্টাবলিশমেন্ট অফ প্রফেশনাল, কি বলেছে এটি, রিপার্টরি থিয়েটার ইন ইউনাইটেড স্টেটস। আমি কিন্তু এগুলি আগে দেখার টাইম পাইনি, আমি জাস্ট এটি উঠিয়েছি আর আপনাদেরকে বোঝাচ্ছি। তো ধরুন টম encouraged the establishment of professional theater in the United States, এখানে কিন্তু এই হুটা আসবে না, হু যদি আসতো তাহলে সেই দুটি ভার্ব লাগতো। ওয়াজ এনকারেজড, এই ব্যক্তি নিজে তো এনকারেজড হয় নাই, তাই না, তিনি এনকারেজড করেছিলেন, এটির ক্ষেত্রেও সেই একই কথা, তার মানে আমাদের আনসার হবে বি, তিনি নিজে এনকারেজড করেছিলেন, এনকারেজড হয়েছিলেন না, এনকারেজড করেছিলেন। ওকে, নাম্বার 30, দ্য আর্ট অফ স্টোরি টেলিং, দ্য আর্ট অফ স্টোরি টেলিং, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট, এখানে কোনো ক্লোজ মার্কার নাই, এটি প্রিন্সিপাল ক্লোজ, একটি ক্লোজ আছে প্রিন্সিপাল ক্লোজ, সেখানে আমার একটি ফাইনাইট ভার্ব লাগবে। তো ফাইনাইট ভার্ব আমি খুঁজে আসি, দ্য আর্ট অফ স্টোরি টেলিং ইজ অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ হিউম্যানিটি।
এখানে দ্যাট আসবে না, বিং আসবে না। আপনি একটু মিনিংফুল করতে গেলে আপনি বুঝতে পারবেন এটি আনসার কেন ইজ হলো 13, সরি এখানে আসছে 31। দ্য লুপ, এরপর একটি অ্যাপোজিটিভ আছে, এই অ্যাপোজিটিভকে মনে মনে বাদ দিয়ে দেন। দ্য লুপ ড্যাশ within a rectangular loop of elevated train tracks। তাহলে আমরা এখান থেকে দেখি the loop is enclosed, the loop is enclosed। আপনি এই অংশ বাদ দিলে সেন্টেন্স অর্ধেক আপনার জন্য সহজ হয়ে যাবে। আনসার হলো আমাদের সি। কেন হলো? লুপটি কোনো কিছুর কাছাকাছি, নিকটবর্তী, এটি প্যাসিভ ফর্ম আনতে হবে। কোনো কিছু নিজে নিজে কাছাকাছি হতে পারে না। দিস ইজ ক্লোজ টু মি, ইউ আর ক্লোজড টু মি, আই এম ক্লোজড টু ইউ, এখানে প্যাসিভ ফর্ম ইউজ করতে হয় ধরনের সিচুয়েশন। 32, মেনি সেলফোন সাবস্ক্রাইবার ডু নট নো। মেনি সেলফোন সাবস্ক্রাইবার, সাবজেক্ট, ডু নট নো, ভার্ব, একটি অবজেক্ট লাগবে। কি অবজেক্ট দেখি? মেনি সেলফোন সাবস্ক্রাইবার ডু নট নো। হ্যাঁ, সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। এখন দেখি মিসড কলস হিন্ডার, দ্যাট হিন্ডারস, দ্যাট মিসড কলস হিন্ডার। হ্যাঁ, এই অংশটি যদি আমরা চুজ করি, দেখেন আমরা এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, ডু নট নো পর্যন্ত। তারপর আমরা একটি ক্লজ মার্কার বা কনজাংশন আনলাম। এই ক্লজ মার্কার বা কনজাংশন হচ্ছে দ্যাট মিসড কল। তাহলে এটি আমাদের পরবর্তী অংশ হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। এই যে এটি হচ্ছে আমার সাবজেক্ট, মিসড কলস, সাবজেক্ট, হিন্ডার, এটি প্লুরাল, তাই এর সাথে হিন্ডার্স হয়নি। সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, ভার্ব প্লুরাল মানে তার সাথে এস বাই এস হবে না। দে হিন্ডার, দে হিন্ডার্স হবে না। আবার যদি বলতাম হি, তাহলে হতো হি হিন্ডার্স। তো এটি হচ্ছে আমার সাবজেক্ট, এখানে একটি ভার্ব নেব, নিলে আমার সেন্টেন্স হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, 33। এই 33 হচ্ছে আমরা মূলত প্রথম টিউটোরিয়ালে, প্রথম পার্ট 1-এ যে 4 নম্বর রুল শিখেছিলাম, সাবঅর্ডিনেট ক্লজে কখনো কোশ্চেন করা যাবে না, ওখানে আমি খুব সুন্দর করে বুঝিয়েছি। তার একটি এক্সাম্পল বলা হচ্ছে দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স লিস্ট শো, দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স লিস্ট শো। এখন দেখেন হাউ, এটি হচ্ছে আমার ক্লজ মার্কার। হ্যাঁ, তো এখানে হাউ মাচ এভরি কার, হ্যাঁ এটি হচ্ছে আমার আনসার, আমি বুঝিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমার ক্লজ মার্কার হাউ। তো আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজে কোশ্চেন করা যায় না। কোশ্চেন করা যায় না মানে কি? কোশ্চেন করা যায় না মানে এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো যাবে না। যেমন ক্যান ইউ ডু ফর, ক্যান ইউ ডু ইট, ক্যান ইউ, এই যে আমি যদি বলি ক্যান ইউ গো, এটি কিন্তু একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে কি আসছে? আগে ভার্ব আসছে, পরে সাবজেক্ট আসছে, তার মানে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর ভার্ব আসছে, তাই না? কিন্তু আমরা এই নিয়মে 4 নম্বর নিয়মে শিখেছিলাম যে যদি একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং তারপরে যদি একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, হাউ যখনই দেখেছি বুঝলাম এটি সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এই অংশে আগে আমরা সাবজেক্ট ইউজ করব, তারপর ভার্ব ইউজ করব। হাউ মাচ এভরি কার, এই এভরি কার পর্যন্ত হচ্ছে আমাদের সাবজেক্ট। হাউ মাচ এভরি কার কস্ট, এখানে এস বা ইএস যোগ করা হয়েছে কেন জানেন? এই যে এভরি, আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো তখন দেখবো আপনার ইনডেফিনিট প্রোনাউন যার সাথে এভরি থাকে, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, হ্যাঁ, এইগুলি যখন ইউজ করা হয় তখন সাবজেক্ট সেটি নাউন, সরি সেটি সিঙ্গুলার হয়ে যায় এবং ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার, তার মানে তার সাথে এস বা ইএস যোগ হয়। তো প্রসঙ্গ সেটি নয়, প্রসঙ্গ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজে আগে আমরা সাবজেক্ট এনেছি, পরে ভার্ব এনেছি। ওকে, 34, ইনফ্লেশন, এই অংশটি হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। এই যে অ্যাপোজিটিভ পেয়ে গেলাম আমরা, এই অংশটা আমরা মনে মনে বাদ দিয়ে দিব, তাহলে আমার সেন্টেন্স সহজ হয়ে যাবে। তাহলে ইনফ্লেশন হ্যাজ বিকাম, এই যে হ্যাজ বিকাম, এখানে আমরা জানি বিকেম, বিকাম, বিকেম, বিকাম, এটি V3 হিসেবে ইউজ হয়েছে। তার আগে আমরা একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার জন্য আমরা হ্যাজ আনবো, আনলে আমাদের সেন্টেন্সটি হয়ে যাবে। ওকে,
35 দেখেন টাটা, এই যে আবার একটা পজিটিভ পেয়ে গেলাম, বিশাল একটা পজিটিভ, এটি বাদ দিলে আমার সেন্টেন্স সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, আমরা জানি নরমালি অ্যাপোজিটিভ কি থাকে, একটি নাউনের পরে ওই অ্যাপোজিটিভ দুটি কমা দ্বারা, অর্থাৎ এখানে একটি কমা পরে একটি কমা দ্বারা আবদ্ধ থেকে ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তো এই অংশটা আমরা বাদ দিলে সেন্টেন্সের ক্ষতি হবে না, বরং সহজ হয়ে যাবে। দ্য টাটা হ্যাজ অলরেডি emerged as a global corporation, এখানে কিন্তু অলরেডির একটি ব্যবহার আছে, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শেখাবো। এখন শুধু এটি শিখে নেন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই এখানে হ্যাজ এবং এই যে emerged এটি হচ্ছে V3, হ্যাজ এবং V3, এই V3 এর জন্য আমাদেরকে এখানে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাজ আনা লাগছে। টাটা যেহেতু সিঙ্গুলার তাই এখানে হ্যাভ হয়নি, হ্যাজ হয়েছে। ওকে, 36 দ্য ন্যাশনাল রোড অলসো নোন অ্যাজ, এই যে এটিও কিন্তু পজিটিভ, আমরা সেন্টেন্স সহজ করে ফেলি। ন্যাশনাল রোড ড্যাশ ইন দ্য আর্লি 80s, তো এটি অতীতের একটি দশক, অতীত হলে আমরা জানি পাস্ট টেন্স হয়, তাই এখানে হবে দ্য ন্যাশনাল রোড কনস্ট্রাক্টেড নাকি ওয়াজ কনস্ট্রাক্টেড, রোড নিজে তৈরি হতে পারে নাকি রোড তৈরি করা হয়, নিশ্চয়ই এটি কি করা হয়েছিল, তৈরি করা হয়েছিল, তার মানে আমাদের আনসার হবে বি, দ্য রোড ওয়াজ কনস্ট্রাক্টেড। ওকে, 37 in September of 1929 traders experienced a lack of confidence in the stock market's ability, আমরা কিন্তু এখানে দেখেন ট্রেডার্স এক্সপেরিয়েন্সড এখানে কিন্তু এটি আমার ভার্ব, ট্রেডার্স এক্সপেরিয়েন্সড করেছিল ল্যাক অফ কনফিডেন্স ইন দ্য স্টক মার্কেটস এবিলিটি, একটি সেন্টেন্স, এটি কিন্তু একটি সেন্টেন্স, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাই, একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব হতে পারে, একাধিক প্রয়োজনে আমরা নন ফাইনাইট ভার্ব আনতে পারি। যদি তে বোধক কোনো অর্থান্ত হয় তাহলে সেখানে আমরা ইনফিনিটিভ আনবো। তো আমরা জানি ইনফিনিটিভ হলো একটি নন ফাইনাইট ভার্ব, তাই আমাদের এখানে আনসার হবে এ, market's ability to continue its phenomenal rise. Okay. 38 do you know whether the movie, এটি হচ্ছে আপনার ওই যে রুল 4, যেটি এটি একটু দেখতে হবে, রুল 4 সাবঅর্ডিনেট ক্লজে কোশ্চেন করা যাবে না, তাই সাবঅর্ডিনেট ক্লজে আগে সাবজেক্ট হবে পরে ভার্ব হবে, অর্থাৎ আমার এখানে হবে কি সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব হবে, এখানে ভার্ব প্লাস সাবজেক্ট না কিন্তু মাইন্ডেড, এখানে হবে সাবজেক্ট প্লাস ভার্ব, যদি আগে ভার্ব আনেন তাহলে ভুল হয়ে যাবে। তাহলে কি বললাম, ডু ইউ নো, এই যে এই অংশটা হচ্ছে আমার কি পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম আমার ক্লোজ মার্কার, তারপরে আগে সাবজেক্ট দ্য মুভি, আমার সাবজেক্ট কিন্তু দেওয়াই আছে, দ্য মুভি একদম সিম্পলি স্টার্টস at 7 or not, at 7 or নট, এখানে অন্য কোনো ক্লোজ মার্কার আসবে না, একটি ক্লোজ মার্কার আছে, তার জন্য আমরা একটি ভাগ খুঁজে নিলাম। ওকে, 39 this book is on, this book is the one that এই যে প্রিন্সিপাল ক্লোজের পরে সাবঅর্ডিনেট ক্লোজ, এখন এখানে আমরা কি করব, সাবজেক্ট প্লাস ভার্ব করব, দ্যাট আওয়ার ক্লাস ইউজড, আওয়ার ক্লাস কি ইউজড, এটি সাবজেক্ট, আওয়ার ক্লাস ইউজড হচ্ছে ভার্ব। ওকে, 40 these are the assignments that, এটি ক্লোজ মার্কার, এটিও রুল 4 এর প্র্যাকটিস, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাট আওয়ার ক্লাস টিচার, এটি হবে আওয়ার ক্লাস টিচার, সাবজেক্ট গেভ আস, দিয়ে ছিলেন, আওয়ার ক্লাস টিচার সাবজেক্ট, গেভ আস অবজেক্ট, আওয়ার ক্লাস টিচার গিভিং হয় না, কারণ আমি এটি বলেছি আই গোয়িং টু স্কুল হবে না, আই এম গোয়িং টু হবে, ঠিক তেমনি এই সেন্টেন্সটি আওয়ার ক্লাস টিচার টু গিভ হয় না, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু হতে পারে কিন্তু আই টু গো কখনো হবে না। 41 these are some things that, rule 4, that I don't understand, এটি হচ্ছে সাবজেক্ট আই, তারপর ডোন্ট আন্ডারস্ট্যান্ড হচ্ছে আমার সাবজেক্টের পরে ভার্ব।
42 and 43 দুটি লাস্ট আমরা প্র্যাকটিসে চলে এসেছি। ইট ইজ এ শেম দ্যাট, আপনারা এক কাজ করেন, আমি এই দুটির আনসার আমি বলে দিব না, 42 এবং 43 আপনারা রুল 4 এর সাথে মিলিয়ে এটির আনসার আসলে কি হবে ভিডিও শেষে যে কমেন্ট থাকবে সেই কমেন্টে আপনারা কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন আমি হ্যাপি হব, যদি সঠিক আনসার দেন তাহলে আমি বুঝবো যে আমি যে কষ্ট করে এই ভিডিওটি তৈরি করলাম সেটি সার্থক হয়েছে। আশা করি আপনারা রিপ্লাই দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার কোনো কিছু শিখতে হলে সেটিকে ভালোবাসতে হবে, সেটি নিয়ে নাড়াচাড়া করতে হবে, সেটি নিয়ে আপনাকে থিঙ্ক করতে হবে, ভাবতে হবে, চিন্তা হবে। হ্যাঁ, তাকে তাকে আপনার মাথার ভিতরে রাখতে হবে। আমি বিশ্বাস করি, আমি যদি প্রত্যেকটি টপিক, তার মানে একদম ভাগ থেকে শুরু করে একদম লাস্ট যখন আমি লজিক্যাল পার্টিসিপল মডিফায়ার শেখাবো, প্রত্যেকটিতে আমি এভাবে প্র্যাকটিস দিয়ে যাব। আপনারা যদি কেউ মনে করেন না আমার এত প্র্যাকটিস আসলে পরে দেখার দরকার নেই, দেখবেন না, কোনো সমস্যা নেই। তবে আপনারা যদি এভাবে ভেতরে নিতে থাকেন, আশা করি এক পর্যায়ে আপনি ইংলিশের মাস্টার হয়ে যাবেন। এবং আমি সেটি করার চেষ্টা করব। ব্যস্ততার মাঝেও আমি এই প্রজেক্টটি হাতে নিয়েছি, যেন আপনারা যাদের ইংলিশের সমস্যা আছে, মনে করছেন ইংলিশ তো আসলে একটি রিলেটেড টপিক, একটি দেখেন এই প্র্যাকটিস গুলার মধ্যেই কোথা থেকে কোথায় চলে গেলাম। আপনি বইয়ে যদি নিজে নিজে শিখতে যান, দেখবেন আপনি নাউন থেকে চলে যাবেন অ্যাডজেক্টিভে, আবার অ্যাডজেক্টিভে চলে যাবেন, সেখান থেকে চলে যাবে অন্য কোথাও। হ্যাঁ, অর্থাৎ টোটালি একটা মিসম্যাচ তৈরি হয়ে যাবে। এ কারণে আমি বিশ্বাস করছি, আমি যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো শিখে যাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনাদের জন্য শুভকামনা, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। আসসালামু আলাইকুম।